ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমিয়া। আজকে আমরা এই ক্লাসে টেন্স প্লাস ভয়েস চেঞ্জ দুটো বিষয়কে একসঙ্গে শেখার চেষ্টা করব। টেন্স এবং ভয়েসের মধ্যে খুব একটা গভীর বা কাছাকাছি একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি সেই সম্পর্কটা খুব ভালো করে বুঝতে পারি বা বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের ক্ষেত্রে দুটো বিষয়কে একসঙ্গে শেখাটা যতটা ইজি হবে, ঠিক ততটা দুটো বিষয়কে শেখার ক্ষেত্রে ইংলিশ গ্রামারের প্রত্যেকটা সাবজেক্ট একে অপরের সঙ্গে যে সম্পর্কযুক্ত সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। শুরু করার আগে যদি চ্যানেলটা বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক বা ডিসলাইক অবশ্যই করবে, কমেন্ট করবে এবং পছন্দ হলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তাহলে যেরকমভাবে আমরা আলোচনা করছি যে আমরা টেন্স এবং ভয়েস দুটো বিষয়কে একসঙ্গে শেখার চেষ্টা করব। আজকে আমরা ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব এবং ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা তিনটে টেন্সকে একসঙ্গে নিয়েছি: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোন বক্তব্যগুলো আমরা প্রকাশ করি, যেই কাজগুলো আমরা প্রতিদিন করে থাকি বা প্রতিনিয়ত করি, রেগুলারিটি মেনটেন করি, সেই সমস্ত কাজগুলোকে এক্সপ্রেস করার জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি ফুটবল খেলি, তুমি ফুটবল খেলো, সে ফুটবল খেলে। এবার প্রশ্ন করতে পারো তোমরা যে তিনটে সেন্টেন্স কেন নেওয়া হলো। আমাদের কাছে তিনটে পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যে প্রত্যেকটা পার্সন থেকে এক একজন করে রিপ্রেজেন্টেটিভ নিয়ে আমরা তিনটে সেন্টেন্স করার চেষ্টা করেছি। এবার আমরা নিয়মটা ফিরে আসি। নিয়মটা কি না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লিখতে গেলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে এবং এটা ইংলিশ লেখার ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশনের বেসিক নিয়ম। যে কোনো ইংলিশের সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে লিখতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টের প্রয়োজন হয়। তো সেই হিসাবে আমরা প্রথমে এখানে সাবজেক্ট নিয়ে নিয়েছি, তারপরে ভার্ব ওয়ান মানে ডু ডি ডানের মধ্যে ডুটা ভার্ব ওয়ান, ডিটা ভার্ব টু এবং ডানটা হয়ে যাবে ভার্ব থ্রি। আমরা বোঝার সুবিধাতে এমন হিসেবে বুঝে নেব এবং তারপরে আমাদেরকে অবজেক্ট বসাতে হবে। এখানে একটা এক্সেপশন নিয়ম আছে, সেটা কি না, ওয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো এখানে লেখা আছে, হি, শি, ইট, এনি নেম অফ এ পার্সন, অ্যানিমেল অর থিংস। যদি এইগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্টের জায়গাতে ব্যবহার হয়, তখন এই ভার্ব ওয়ানের সঙ্গে আমরা এস বা ইএস জুড়ে দেবো। ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস জুড়ে দেবো। তখন আমাদের নিয়মটা কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তার সঙ্গে এস বা ইএস, তারপরে অবজেক্ট, তারপরে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। এখানে সেন্টেন্সটাতে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে বোঝার চেষ্টা করব এটার এক্সাম্পলটা এখানে কী আছে। তো দেখো যেরকমভাবে এখানে এক্সাম্পলটা রয়েছে, যে আমরা প্রথম সেন্টেন্সটা লিখেছিলাম আমি ফুটবল খেলি। তো সেখানে আমি ফুটবল খেলি, খেলাটা হচ্ছে ভার্ব। খেলাটাকে যদি আমরা প্রশ্ন করি কে খেলে, তাহলে আমি, তো আমি হয়ে গেলাম সাবজেক্ট, তাই এই সাবজেক্টটাকে প্রথমে বসালাম। খেলাটা যেহেতু ভার্ব এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং আইটা থার্ড পার্সন সিঙ্গুলার নয়, তাই এখানে প্লে তার ফার্স্ট ফর্মেই লিখলাম। কী খেলি যদি প্রশ্ন করি, তাহলে আমরা পাবো ফুটবল অবজেক্টের জায়গাতে, তাই অবজেক্টের জায়গাতে ফুটবলটা লিখে দিলাম। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ালো যে আই প্লে ফুটবল। যদি আমরা এই এক্সেপশনের রুলটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস বসাতে হবে, তবে ওইখানে আমরা একটা সেন্টেন্স দেখো রুল নাম্বার 2তে লিখে রেখেছি এক্সাম্পল হিসেবে। হি থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু হয়ে গেল, এখানে দেখো প্লের সঙ্গে এস বা ইএস হিসেবে প্লের সঙ্গে এস বসে গিয়ে প্লেস হয়ে গেছে, তো হি প্লেস ফুটবল, এখানে সেকেন্ড নিয়মটা হয়ে গেল। তো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, সেই প্রতিনিয়ত কাজগুলো এক্সপ্রেস করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। এবার আসবো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কী ধরনের কাজগুলো আমরা করবো না, যেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি এবং আজকে করা হয়ে গেছে। যেমন প্রতিদিন আমরা ভাত খাই, আজকে বলেছি তুমি ভাত খেলে এবং সে ভাত খেলো, তিনটে সেন্টেন্স নেওয়া হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটের মধ্যে পার্থক্য রয়েছে শুধুমাত্র ভার্বেরই ফর্মে। যেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্ব ওয়ান ব্যবহার করছি, সেখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমাদেরকে ভার্ব টু ব্যবহার করতে হবে। ভার্ব টু মানে ডু যদি ভার্ব ওয়ান হয়, তবে তার ভার্ব টু হয়ে যাচ্ছে ডিড। এই ডিডটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো চলো এবার আমরা দেখে নিই যে কীভাবে এটা হলো। এখানে কোনো এক্সেপশনাল নিয়ম নেই, যেরকম এখানে এক্সেপশনাল ছিল যে থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসাতে হবে, তেমন কোনো নিয়ম পাস্ট টেন্সে নেই। সুতরাং সবার ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্মটাই অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে প্রথম সেন্টেন্সটা নিয়ে আমরা এক্সাম্পল লেখার চেষ্টা করছি, আমি ভাত খেলাম। তাহলে খাওয়াটা হচ্ছে খেলাম, খাওয়া থেকে আসে। খাওয়াটাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে পাচ্ছি আমি সাবজেক্ট, তাই দেখো এখানে আমরা লিখলাম সাবজেক্ট আই এক্সাম্পলের জায়গাতে। কী খেলাম যদি প্রশ্ন করি, তাহলে পাবো ভাত, ভাতটা হয়ে গেল আমাদের কাছে অবজেক্ট। দেখো রাইসটা আমরা অবজেক্টের জায়গাতে লিখেছি, দিয়ে সেন্টেন্সটা আমাদের হয়ে গেছে আই এট রাইস। পরে 2 এবং 3 ফাঁকা আছে, তার মানে এইটা হচ্ছে তোমাদের কাজ, যেখানে 2 এবং 3 সেন্টেন্স এখানে রয়েছে, সেইগুলো তোমরা ট্রান্সলেট করে আমাকে দেখাবে। খুবই বেসিক আমি সেন্টেন্সগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করছি, কারণ তোমরা অনেকেই আছো হয়তো খুব বিগিনার্স বা কারোর হয়তো বুঝতে সমস্যা হয়, তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি খুবই বেসিক সেন্টেন্স দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি।
তো তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল, পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। এবার আসি আমরা ফিউচার ইনডিফিনাইটে। ফিউচার ইনডিফিনাইটে কোন কাজগুলো আমরা এক্সপ্রেস করবো? যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, আজকে করা হয়নি কিন্তু করব। যেমন ধরো আজকে দুপুরবেলা তুমি বা সকালবেলাতে তুমি বলছো যে আমি রাতেরবেলায় রুটি খাই, তো রাতেরবেলায় রুটি খাও, কিন্তু এখন যেহেতু দুপুরবেলা তুমি এখনও খাওনি, তাই তখন তুমি বলবে যে আমি রাতেরবেলায় রুটি খাবো। তাহলে খাবো এই ভার্বের এই স্ট্যাটাসটা থেকে আমরা বুঝতে পারছি যে খাওয়া কাজটা কমপ্লিট হয়ে যায়নি, সেই কাজটা হবে। ঠিক সেরকম সিমিলারলি আমি একটি বই পড়বো, পড়ার ভার্বটার এই স্ট্যাটাসটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে পড়া কাজটা কিন্তু হয়ে যায়নি, সেটা পরে হবে, ফিউচারে হবে। যেহেতু ফিউচারে হবে, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে চলে আসলো। ফিউচার ইনডিফিনাইট টেন্সের নিয়মে যাওয়ার আগে আমরা এখানে একটা নোট এখানে লিখেছি। দেখো উইল বা শ্যাল হচ্ছে ফিউচার ইন্ডিকেটার। ফিউচার ইন্ডিকেটার কেন? এগুলোকে তোমরা অক্সিলারি বলতে পারো, মোডালও বলতে পারো। অক্সিলারি ভার্ব আমরা এখানে ব্যবহার করব যখন আমরা নেক্সট ক্লাসে আসবো। এবার এটাকে আমরা ফিউচার ইন্ডিকেটার কেন বলছি? দেখো এখানটাতে এবার রুলটাতে আছি, সাবজেক্ট উইল বা শ্যাল, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। যদি এই উইল এবং শ্যালটাকে আমরা যদি এখানে না রাখি, এখানে যদি এখান থেকে আমরা কেটে দিই, তাহলে দেখো সেন্টেন্সের রুলটা দাঁড়াচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। দেখো অ্যাজ সিমিলার অ্যাজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট ভার্ব ওয়ান, অবজেক্ট, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যে আমরা পার্থক্য করতে পারছি না। তাই প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের মধ্যে পার্থক্য করার জন্য এই উইল বা শ্যালটাকে আমরা ব্যবহার করব অ্যাজ ফিউচার ইন্ডিকেটার্স। বোঝা গেল? তাহলে ফিউচার ইন্ডিকেটার্স বা ফিউচার টেন্স লিখতে গেলে উইল বা শ্যাল তোমাদেরকে লিখতেই হবে, কারণ তোমাদেরকে ইন্ডিকেট করতে হবে যে তোমরা এটা ফিউচার টেন্সের কথা বলতে চাইছো। তাহলে দেখো আমি একটি বই পড়বো, ঠিক একই রকমভাবে পড়া এখানে ভার্ব। যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, আমরা পাবো আমি হয়ে গেলাম এখানে সাবজেক্ট। তাই দেখো সাবজেক্টের জায়গায় প্রথমে লিখলাম অ্যাকর্ডিং টু দ্য রুল, সাবজেক্টের জায়গায় আই চলে আসলো। সাবজেক্টে এবার উইল বা শ্যাল বসবে, এখানে আমরা লিখেছি আই এবং উইয়ের জন্য শ্যাল বসে, তাই এখানে আমি আইয়ের জন্য শ্যাল বসালাম। তারপরে ভার্ব ওয়ান বসবে, রিডের ভার্ব ওয়ান রিড আমরা বসিয়ে দিলাম। তারপরে কি পড়ি, যদি এই পড়াটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা পাবো যে আমরা বই পড়ছি, তাই বইটা আ বুক এখানে আমরা লিখে দিলাম। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো আই শ্যাল রিড আ বুক। তাহলে এতটা সিম্পলভাবে আমরা কিন্তু টেন্সটাকে শিখে ফেলতে পারবো। এইবারে বিষয়টা হচ্ছে যে টেন্সের সঙ্গে ভয়েস চেঞ্জের কানেকশনটা কোথায়। দেখো টেন্সের সঙ্গে ভয়েস চেঞ্জের কানেকশনটা বুঝতে গেলে আমাদের এই পোর্শনটা পড়তে হবে, কিন্তু এই পোর্শনটা করার আগে আমি চাইবো যে তোমরা আমার সঙ্গে এই পেজটাতে একবার এসো। দেখো এই পেজটাতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ভয়েস চেঞ্জকে আমরা দুর্ভাগে ভাগ করতে পারি। একটা অ্যাক্টিভ ভয়েস, লেট মি গ্র্যাব মাই পেন, ইয়েস, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল নেওয়া রয়েছে, হি নর্মালি রিডস দ্য নিউজ পেপার ইন দ্য মর্নিং। তাহলে এই যে সেন্টেন্সটা যদি ফর্মটাকে আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, দেখো হি যদি রিডটাকে আমরা প্রশ্ন করি কে পড়ছে, তাহলে হি পড়ছে, তাহলে হি সাবজেক্ট প্রথমে বসেছে, তাহলে সাবজেক্ট প্রথমে বসালাম। তারপরে নর্মালি এটা একটা অ্যাডভার্ব অফ টাইম, রিড হয়ে গেল ভার্ব ওয়ান, তাই যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই দেখো রিডের সঙ্গে এস বসে গেছে, যেটা আমরা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এক্সেশন অ্যান্ড রুলে শিখে এসেছি। কি পরে? নিউজ পেপার পরে, তো নিউজ পেপারটা অবজেক্ট বসে গেছে। তাহলে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। এইবার এই জায়গাটাকে ভালো করে বোঝার জন্য আমরা এইখানটাতে একটু ফিরে আসি। দেখো সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, এই যে সাবজেক্ট এখানে একটু বেশি দাগ পড়ে গেছে, বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই যে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, এটাই কিন্তু আমরা ফিউচার ইনডিফিনাইটে প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা শিখে এসেছি। তাহলে যেটা আমরা এখানে প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের আলোচনাতে আমরা অ্যাক্টিভ ভয়েস পাচ্ছি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শিখে এসেছি। তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং এই অ্যাক্টিভ ভয়েসটা দুটোই কিন্তু এক। তার মানে যেই মুহূর্তে তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখেছো, সেই মুহূর্তে কিন্তু তুমি এই অ্যাক্টিভ ভয়েসটা শিখে গেছো। এবং এখান থেকে দেখো আমরা যদি প্যাসিভে কনভার্ট করি, আমরা কি পেয়েছি? প্রথমে আসে লিখেছি এখানে দ্য নিউজ পেপার ইজ নর্মালি রেড বাই হিম ইন দ্য মর্নিং। এইটারও ফর্মটা নিয়ে যদি আলোচনা করি, দেখো রিডটাকে যদি প্রশ্ন করি কি পড়ে বা কে পড়ে, দেখো বাই হিম, তো সাবজেক্টটা শেষে এসেছে। তো আমরা জানি যে এই ফর্মে প্যাসিভ ভয়েসের ফর্মে বাই দিয়ে সাবজেক্টটা শেষে আসে। আমরা ফর্মটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দেখো প্রথমে অবজেক্ট বসেছে, এখানে দেখো কোথাও অ্যামিজার কিছু ছিল না, ভার্ব রিড এবং সাবজেক্ট হিয়ার মাঝখানে, তার জন্য এখানে আমাদের অ্যামিজার আনতে হয়েছে। এবং প্যাসিভ ভয়েসে যেহেতু ভার্ব থ্রি ব্যবহার করতে হয়, এখানে আমরা ভার্ব থ্রি ব্যবহার করেছি এবং তারপরে বাই লিখেছি, তারপরে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে সেই হিসেবে দ্য নিউজ পেপার ইজ নর্মালি রেড বাই হিম ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সটা আমাদের প্যাসিভ ভয়েসে দাঁড়াবে। এবার এখানে একটা নোট বলে আমি লেখার চেষ্টা করেছি, তোমরা একটু ফোকাস করবে, বিষয়টা একটু আলাদা, তবুও যেহেতু প্রসঙ্গে এসেছে আমি বলে নিই। দেখো যদি তোমরা কেউ এরকম লেখো যে নর্মালি দ্য নিউজ পেপার ইজ রেড বাই মি ইন দ্য মর্নিং, তাহলে কিন্তু এখানে কিন্তু ভুল হয়ে যাবে। মাল্টিপল চয়েসে তোমাদের দুটো কোয়েশ্চেন থাকবে,
বা 4টে কোয়েশ্চেনের মধ্যে 2টো অপশন এরকম থাকবে যে নর্মাল এটা এখানে ভার্বের আগে থাকবে এবং কখনো একেবারে প্রথমে দিয়ে দিতে পারে, কখনো শেষে দিয়ে দিতে পারে। যদি প্রথম এবং শেষের অপশনে যেটা থাকবে সেটা যদি তোমরা যদি চুজ করো তাহলে কিন্তু তোমাদের আনসারটা ভুল হয়ে যাবে, কারণ নর্মালি হয়ে গেল একটা অ্যাডভার্ব অফ টাইম, এবং অ্যাডভার্ব অফ টাইম সবসময় ভার্ব যেটা ঠিক তার আগেই বসাতে হবে। দেখো এখানে আমরা অ্যাক্টিভ ভয়েসে রিডস হয়ে গেল ভার্ব, ঠিক তার আগে নর্মালিটা বসিয়েছি। সিমিলারলি দেখো এখানে ইজ রেড এটা প্যাসিভ ফর্মে রয়েছে, কিন্তু তার আগেই কিন্তু সরি এখানে না, এখানে ইজ রেড এখানে প্যাসিভ, রেড এখানে আমাদের মেইন ভার্ব, ঠিক তার আগেই আমরা নর্মালিটা বসিয়েছি। নর্মালিটা আগে বা যদি পরে বসে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, এটা তোমরা মাথায় রাখবে। নিয়মটা কি, যে অ্যাডভার্ব অফ টাইম সবসময় মেইন ভার্বের আগেই বসাতে হবে। এবার এইখানটায় ছোট্ট করে আমি একটু তোমাদের সুবিধার্থে এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় কী হয়। যদি আই থাকে সেটা মি হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, হি থাকলে সেটা হিম হয়ে যাবে, শি থাকলে সেটা হার হয়ে যাবে, দে থাকলে সেটা দেম হয়ে যাবে, উই থাকলে সেটা আজ হয়ে যাবে, ইউ থাকলে ইউই থাকবে, ইট থাকলে ইট থাকবে, এনি নেম থাকলে এনি নেম থাকবে। এই তিনটে থাকবে আনচেঞ্জ, অপরিবর্তিত। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে ইউ, ইট এবং এনি নেম এটার কোনো পরিবর্তন হয় না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যাক্টিভ ভয়েসে যেটা থাকে প্যাসিভ ভয়েসে ঠিক সেটাই থাকে। তাহলে আমি আশা করছি যে আমি এখানটাতে প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারাল ডিসকাশনটা সেটা বোঝাতে সক্ষম হয়েছি। এইবারে আমরা এই জায়গাটাতে ফিরে আসবো, এখানে প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসটাকে একটু বুঝে নেওয়ার জন্য। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, অ্যাক্টিভ ভয়েসের নিয়মে আমরা লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এবং এক্সেপশনাল রুলে এখানে আমরা লিখেছি দেখো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে এস বাই এস, তারপরে অবজেক্ট। দেখো এইটাও সেখানে ব্র্যাকেটে আমি একসঙ্গে জুড়ে দিয়েছি, স্ল্যাশ দিয়ে অর করে দিয়েছি, প্লাস তার সঙ্গে অবজেক্ট হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েসের ফর্ম। এবার এটাকেই যদি আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করার চেষ্টা করি, তার রুলটা কী হবে, প্রথমে থাকছে অবজেক্ট, তারপরে অ্যামিজার, যেহেতু দেখো এখানে সাবজেক্ট আর মেন ভার্বের মাঝখানে অ্যামিজার নেই প্রেজেন্ট টেন্সে, তাই আমাদেরকে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার বসাতে হচ্ছে, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। ঠিক সেই হিসেবে আই প্লে ফুটবল, এখানে সেন্টেন্সটা লেখা আছে আই প্লে ফুটবল। দেখো ফুটবলটা এখানে যেহেতু অবজেক্ট, ফুটবলটাকে আগে নিয়ে আসলাম, ফুটবলের সঙ্গে ম্যাচ করিয়ে আমরা অ্যামিজারের মধ্যে ইজ নিলাম, তারপরে ভার্ব 3, প্লের ভার্ব 3 প্লেড আমরা বসালাম, তারপরে অ্যাকর্ডিং টু দ্য রুল আমাদেরকে বাই বসাতে হবে, তো আমরা বাই বসালাম। বাইয়ের পরে দেখো এখানে যেহেতু আইয়ে আছে, আচ্ছা এই সেন্টেন্সটা নিয়ে বোধহয় আমরা কাজ করছি, ইয়েস এক্স্যাক্টলি, হি প্লেস ফুটবল, এই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করছি, একই ব্যাপার। তো এখানে যেহেতু হিটা সাবজেক্ট রয়েছে, আমরা বাই হিম করে এখানে প্যাসিভ ভয়েস করে দিলাম। এইবারে ইন্টারেস্টিং ব্যাপার ঘটে যেটা, যে এই বিষয়টাকে আমরা খুব সহজে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্টের সঙ্গে পাস্ট এবং প্রেজেন্টের সঙ্গে ফিউচারে ঠিক কতটা মিল আছে। মিল অনেকটাই, এতটাই মিল আছে যে তোমরা একেবারে বুঝে ফেলতে পারবে। দেখো যেখানে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্ট এবং মেন ভার্বের মাঝখানে অ্যাম ইজ আর বসিয়েছি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সে শুধু ওয়াজ ওয়্যার বসাবো, বাকি সব নিয়ম এক। মানে যদি আমরা অবজেক্ট প্রথমে আলোচনা করে নিই, অ্যাক্টিভ ভয়েসটা দেখো সাবজেক্ট ভার্ব 1, এখানে ভার্ব 1 হবে না, এটা ভার্ব 2 হবে, পার্ডন মি আমার লেখার একটু ভুল হয়ে গেছে, এখানে ভার্ব 2 হবে, তারপরে অবজেক্ট হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে রয়েছে। তো এখান থেকে যখন আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসে থেকে প্যাসিভ ভয়েস করার চেষ্টা করছি, দেখো প্রথমে অবজেক্ট, তারপরে যেহেতু এটা V2 রয়েছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে পাস্ট টেন্স যেহেতু আমাদের তারপরে ওয়াজের বসাতে হবে, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে সেই হিসেবে দেখো এখানে আই এট রাইজ আমরা লেখার চেষ্টা করেছি, তাহলে আই এট রাইজ এটাকে আই ইজ রাইট, এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করছি, দেখো এখানে লেখাটা দাঁড়াচ্ছে রাইজ ইজ ইটেন বাই মি, লেখাটা দাঁড়াচ্ছে রাইজ ওয়াজ, যেহেতু প্রেজেন্ট পাস্ট টেন্স, তো রাইজের জন্য ওয়াজের ওয়ারের মধ্যে আমরা ওয়াজ লিখলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন লিখলাম, তারপরে বাই, তারপরে মি লিখে দিলাম সাবজেক্ট। যেহেতু আমি মোবাইলে কাজটা করার চেষ্টা করছি, তো একেবারে প্রথম একটু টাচে কোথাও ভুল হয়ে যাচ্ছে, ওটা একটু তোমরা এক্সকিউজ করে নেবে। এবার চলে আসি আমরা ফিউচারে। দেখো ফিউচারের নিয়মটা আমরা অলরেডি আগে শিখেছি, যে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে উইল বা শ্যাল বসাতে হবে, তারপরে ভার্ব 1, তারপরে অবজেক্ট। তো এই নিয়মটা যখন আমরা শিখেছি, আমাদের প্যাসিভে আসার নিয়মটা আমরা শিখি, সবটাই এক। যেরকম আমরা প্রেজেন্টে অবজেক্টের পরে অ্যামিজা, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। পাস্টের ক্ষেত্রে কী করেছি, এই অ্যামিজারটাকে পরিবর্তন করে আমরা শুধু ওয়াজ ওয়্যার লিখেছি, যেহেতু পাস্ট টেন্স, বাকি নিয়মটা সবটাই এক রেখেছি। ফিউচারের ক্ষেত্রে যেহেতু আমাদের ফিউচার ইন্ডিকেটার উই বা শ্যাল রয়েছে, উইল বা শ্যাল রয়েছে এবং শ্যাল রয়েছে, তাই ফিউচার ইন্ডিকেটার হিসেবে অবজেক্টের পরে তোমাকে
বা আমাদের সবাইকে উইল বা শ্যালটা লিখতে হবে, তারপরে একটা বি লিখতে হবে, তারপরে আবার অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর পাস্ট ইনডিফিনাইট টেন্স ভার্ব 3 বসাতে হবে, ভার্ব 3 বসাতে হবে, তারপরে আমাদের বাই বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে নিয়মটা কোথায়, পার্থক্যটা কোথায়? যেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে অ্যামিজ আর লিখছি, সেইখানেই পাস্ট ইনডিফিনাইট থেকে প্যাসিভ ভয়েসে আসার সময় ওয়াজ ওয়ার লিখছি, বাকি সব নিয়মটাই এক। ঠিক একই রকমভাবে ফিউচারের ক্ষেত্রে অ্যামিজ আর ওয়াজ ওয়ারের জায়গাতে উইল বি বা শ্যাল বি লিখছি, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এখানে সেন্টেন্সটা রয়েছে আই রিড আ বুক, তাহলে এখানে রিডটা হয়ে গেল ভার্ব, আ বুকটা হয়ে গেল অবজেক্ট, আর আইটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে আ বুক থেকে আমাদের সেন্টেন্সটা স্টার্ট করতে হবে, আমরা সেন্টেন্সটা স্টার্ট করেছি আ বুক থেকে। তারপরে অ্যাকর্ডিং টু দ্য রুল উইল বা শ্যাল বসাতে হবে, উইলের জন্য বুকের জন্য উইল বসে, তাই উইল বসালাম, তারপরে বি বসাতে হবে, আমরা বি বসালাম। ভার্ব 3, রিডের ভার্ব 3 বানানটা একই থাকে, উচ্চারণটা আলাদা হয়ে যাবে, রেড হয়ে যাবে, রেড, তারপরে বাই, তারপরে মি। তাহলে আ বুক উইল বি রেড বাই মি, এটা হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে দেখো যেই মুহূর্তে আমরা টেন্স শিখছিলাম, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স শিখছিলাম, ঠিক সেই মুহূর্তেই আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসও শিখে নিয়েছি। তাই যেহেতু অ্যাক্টিভ ভয়েস আমরা শিখে নিয়েছি, তার সঙ্গে যদি আমরা প্যাসিভ ভয়েসের এই নিয়মগুলোকে ইনকর্পোরেট করে দিতে পারি, তাহলে আমাদের সুবিধাটা কী হবে? টেন্স আমরা যেটা শিখছি এটাই কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েস, মানে কখনো তোমাদের প্যাসিভ ভয়েস দেবে, সেখান থেকে তোমাদের কনভার্ট করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তাই এটা মনে রাখতে হলে তোমাদের এটা সুবিধা হবে যে যেটা আমরা টেন্স শিখছি অ্যাকচুয়ালি সেটাই অ্যাক্টিভ ভয়েস। তার মানে আমাদের কোনো একটা যদি প্যাসিভ ভয়েস দিয়ে দেওয়া হয়, সেটার অ্যাক্টিভ ভয়েস কী করবো, নিয়ম কী হবে, কোনটা লিখবো, তোমরা যদি টেন্সটাই মনে রাখতে পারো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এটাই যদি আমাদের প্যাসিভ ভয়েস থাকে, তাহলে এখান থেকে আমরা এই নিয়মে এই টেন্সে, মানে যদি ধরো প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েস ছিল, তোমরা মনে রাখতে পারবে যে প্রেজেন্ট টেন্সের নিয়ম এটা, আচ্ছা তার মানে প্রেজেন্ট টেন্সের নিয়ম যেটা সেটাই কিন্তু প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, তাহলে সেটা তোমরা লিখে দিতে পারবে। তার মানে দুটো টপিক নিয়ম একটা, মানে টেন্স যেটা শিখেছো সেটা এবং অ্যাক্টিভ ভয়েস যেটা শিখলে সেটা দুটোরই নিয়ম এক। তাই এই দুটোর মধ্যে খুব একটা কাছাকাছি একটা যোগসূত্র রয়েছে, তাই এই দুটো সাবজেক্ট আমি একসঙ্গে বোঝানোর চেষ্টা করেছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স যেটা আমরা শিখলাম, সেটা একই সঙ্গে আমরা কিন্তু ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েসটা শিখে নিয়েছি, এবং তার সঙ্গে আমরা এখানে প্যাসিভ ভয়েসের নিয়মটাকে অ্যাড করে দিয়েছি। প্যাসিভ ভয়েসের নিয়মটা অ্যাড করে দেওয়াতে আমাদের ভয়েস চেঞ্জটা একসঙ্গে হয়ে গেল। পাশাপাশি আমি বলবো যে এখানে যেটা আমরা লিখিয়েছি এই নিয়মটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের পরীক্ষাতে আসে, নর্মালি এই যাবতীয় এরার কারেকশানের পার্টেও আসে এবং কখনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও বহুবার দিয়েছে, যে নর্মালি এবং এই জাতীয় অলওয়েজ, সেলডাম, এই জাতীয় বিষয়গুলো অ্যাডভার্ব অফ টাইম যখন থাকবে সেগুলো সবসময় ভার্বের আগে বসতে হবে, তার আগে পিছিয়ে লেখা থাকলে সে অপশানগুলো তোমরা যদি চুজ করো সেটা কিন্তু ভুল হয়ে যাবে। প্রয়োজন পড়লে আমাকে কমেন্ট বক্সে জানাবে এরার কারেকশানের পার্টগুলো নিয়ে বা অ্যাডভার্বের নিয়মগুলো নিয়ে আমরা কখনো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই রইল। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ক্লাস করবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবে। থ্যাংক ইউ।